এটি ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। দেখুন রুচিশীল ঐতিহ্যবাহী সবকিছু প্রতিদিন আমাদের চ্যানেলে। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। উনি বলেন আমার সঙ্গে মঙ্গলঘট কালেকশন আছে, উনি আমাকে নিয়ে মঙ্গলঘট সংগ্রহ করতে নিয়ে আমাকে, আমি ওনার সঙ্গে দত্তপুকুর, হাবড়া এইসব জায়গায় ঘুরে ঘুরে বেড়াতাম, নানা জায়গায়। তাতে উনি একদিন গুরুদেবকে বললেন যে এই তো আপনার সব পুরনো দিনের শিষ্য শশধর চন্দ্র, তার ছেলে, শশধরের ছেলে। আচ্ছা, তা আমাকে বললে তুমি মাঝে মাঝে আসবে, আমার কাছে থাকবে। গুরুদেব সাধারণত কাউকে রাত্রে অ্যালাউ করতেন না। যে কেউ দর্শনার্থী আসতো, কী চাও, কী উদ্দেশ্যে এসছো, তাকে উপদেশ দিতেন বা কাউকে কবস্থাপিস দিয়ে যাও, সন্ধ্যের সময় কেউ থাকতে পারবে। আমাকে দেখে উনি বললেন তুমি আমার কাছে মাঝে মাঝে এসে রাত্রে থাকবে। আমি তখন বুঝিনি মানে কি, অনেক পরে বুঝেছিলাম, মানে মানুষের জীবনের চাকা ঘুরিয়ে দিতেন গুরুদেব, মানুষের জীবনের গতি ঘুরিয়ে দিতেন। সেটা তখন তো আর বলবে না আমাকে এসে আমার কাছে তুমি রাত্রে এসে থাকবে মাঝে মাঝে। তো আমি পড়াশি দিতাম, গুরুদেব আসলেই আমি পড়াশি দিতে যেতাম। ওখানকার লোকেরা জিজ্ঞাসা করতো কী করে তুই জানলি, গুরুদেব তো গতকাল রাত্রে এসছে, আজই তুই চলে এসছিস, জানলি কী করে? আমি তো জানি না, আমি জানি না যে গুরুদেব এসছেন। তো গুরুদেব বলেন থাকো। এইভাবে আমি পড়াশিতে একাধিক ক্রমে 4 দিন 5 দিন থাকতাম। নাকতারাও যখন যেতেন 4 দিন 5 দিন থাকতাম, আবার বাড়ি চলে আসতাম, আবার কলেজ করতাম, স্কুল করতাম, আবার থাকতাম। এইভাবে উনি রাত্রে রাত্রে আমাকে সঙ্গ দিতেন। ওই আরতি হয়ে যেত, উনি সেবার পরে ওনার কাছে থাকতাম। তখন উনি অনেক কথা বলতেন, ওনার জীবনের বিভিন্ন রহস্য, বিভিন্ন ঘটনা, নানা হিমালয় ভ্রমণ, এই সমস্ত কথা উনি বলতেন। আসলে ওটার মানে তখন উনি গুরুদেব নিজে সমস্ত যে মালা পরিধান করতেন, সে মালা পরিধান করে খুলে রাখতেন, জটা একেবারে এই পালঙ্ক পর্যন্ত বাড়িয়ে দিতেন খুলে, আর চরণ দুখানি এই পালকগুলি করে রাখতেন 2 পালঙ্কের মাঝখানে। তখন একেবারে সাক্ষাৎ শিব, সাক্ষাৎ শিব। কী অপূর্ব জ্যোতি, অপূর্ব জ্যোতি, সে কল্পনা করা যায়, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সমস্ত জ্যোতি জ্যোতি, ঘর একটা আলোকিত হয়ে যেত। এগুলো ঠিক কেন কি বলা যাবে না। আমি এইটুকু বলতে পারি যে আমার মনকে এই মুখী উনি করে দিয়েছেন। আমি একদিন প্রশ্ন করলাম আমি কোথায় থাকবো, মানে আমি কি করব, আমি গ্র্যাজুয়েট হয়েছি, আমি কি করব? বলে তুমি যদি এই পথে থাকতে চাও তাহলে শিক্ষকতাই বেস্ট, শিক্ষকতা করে এই পথে থাকা যায়। অন্য চাকরিতে গেলে এই পথে থাকতে একটু অসুবিধা হয়, নানা জায়গায় বদলি করবে, এই জায়গা ও যায়, নানা জায়গায় তুমি পরিবেশ থেকে আমার কাছে যোগাযোগ রাখতে পারবে না। তা সেই শিক্ষকতার চাকরি আমার হলো, ওনার মুখের কথাটা আমার জীবনে সত্য হয়ে গেল। আমার শিক্ষকতা চাকরিটা হলো কী হয়, বাড়ি থেকে ডেকে নিয়ে চাকরি করে, বাড়িতে ডেকে নিয়ে আমার চাকরি হয়ে গেল শিক্ষকতা। সংসার জীবন সম্বন্ধে গুরুদেব বললেন, আমি বললাম আমি কি ব্রহ্মচারী হব? তখন আশ্রমে, নাকতলা আশ্রমে সবাই জানে আমি এরপরে ব্রহ্মচর্য পাবো। উনি বললেন না, তোমাকে আমি ব্রহ্মচর্য দেব, তুমি সংসারে থাকো, সংসারে থেকে তোমার যাতে হয় সে দ্রব্য আমি দিয়ে দেবো। মানে সংসারে থেকে তোমার যাতে এই পথে উন্নতি হয় সেটা আমি তোমাকে দিয়ে দেবো। সেটা আমি মনে করি যে আমাকে সেটা গুরুদেব দিয়ে দিয়েছে। সংসারে থেকে যাতে এই পথে উন্নতি হয় তা আমি দিয়ে দিয়েছি, কিন্তু ব্রহ্মচর্য আমাকে দেবে। আমার আশা ছিল যে ব্রহ্মচর্য আমাকে দেবে, কিন্তু আমাকে দেননি। সেটাই, উনি যেটা মনে করেছেন, উনি যেটা বলেছে কার পক্ষে কোনটা ভালো, ভালো তার পক্ষে সেটা, আমার পক্ষে এটাই ভালো। না, উনি যে আর একটা কথাটা যেটা বলেছিলেন যে আমি ঝোলা ভরে নিয়ে এলাম কিন্তু নেওয়ার কেউ নইল না, তাহলে সেই ক্ষেত্রে কি ওই জ্ঞান ভক্তি এইসব যে মানে তার যে ব্রহ্ম ব্যাপার সেইগুলো কি বলেছেন? নিয়ে আসলাম, এর সঠিক আলোচনা ওই সুকুমার বাবুর বইতে পাওয়া যাবে। উনি সাধন জগতের এমন উপরে উঠে গেছিলেন যেটা সাধারণ মানুষ বুঝতেও পারে। মানে আমার ওপিনিয়ন,
মানে এটা বলা হয়তো ঔদ্ধত্য হবে, নিগমানন্দ দেবকেও ছাপিয়ে গিয়েছিলেন কিনা। মানে উনি সাধন রাজ্যের এমন স্তরে পৌঁছে গেছিলেন, এমন স্তরে নির্বিকল্প সমাধি ওনার হয়ে গেল খুব সহজে। নিগমানন্দ দেবের নির্বিকল্প সমাধি পেতে অনেক কষ্ট হয়েছিল। নিগমানন্দ দেবের নির্বিকল্প সমাধি পেতে অনেক কষ্ট হয়েছিল। তাকে এক বাড়িতে থাকতে হয়েছিল, সেই কি এক ব্রাহ্মণ বাড়িতে থাকতে হয়েছিল। থেকে যখন তার নির্বিকল্প সমাধি হবে তখন তাকে কি করে তাকে পরিচর্যা করবে এক মাকে বলে দিয়েছে। আর গুরুদেব সেগুলো সহজে পেয়ে গেছে। অর্থাৎ নিগমানন্দ দেবের যেমন চতুর্দিকে কষ্ট করে সব সংগ্রহ করতে হয়েছিল, আর গুরুদেব এক নিগমানন্দ দেবের কাছে সব পেয়ে গেলেন। বোঝা গেল? মানে নিগমানন্দ দেবকে অত বড় সাধন সম্রাট ওনাকে জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু এক একজনের কাছে এক একটা বিষয় জানবার জন্য। নিগমানন্দের যোগী গুরু কে ছিলেন? সুমের দাস বাবাজি। সুমের দাস বাবা। আর ইয়ে তান্ত্রিক গুরু তো ছিলেন বামাখ্যাপা। আর ইয়ে গুরু জ্ঞানী গুরু সচ্চিদানন্দ পরমহংস। আচ্ছা, উনি ছিলেন পাঞ্জাবি। ও পাঞ্জাবি। আচ্ছা, আর গৌরীমা হচ্ছে ওনার প্রেমিক গুরু। গৌরীমা। ওনার 5 জন গুরু ছিলেন। গুরু 4 জন। ও আচ্ছা, এই গৌরীমা। প্রথমে হচ্ছে বামাখ্যাপা তান্ত্রিক গুরু, তারপরে হচ্ছে জ্ঞানী গুরু, আচ্ছা, তারপরে হচ্ছে সুমের দাস যোগী গুরু, তারপরে হচ্ছে গৌরীমা প্রেমিক গুরু। পাঞ্জাবি গুরুদেবের কাছে ছিলেন বলে কি উনি পাগড়ি টাগড়ি পড়তেন? পাঞ্জাবি গুরুদেবের কাছে ছিলেন এবং তিনি খুব ভদ্রাগী ছিলেন, খুব রাগী। আচ্ছা। আর দেখতেও বিরাট, খুব বিরাট। সচ্চিদানন্দ পরমহংস পুষ্করে ওনার আশ্রম। পুষ্করে? হ্যাঁ, কতবারই ঘুরে এলাম। পুষ্করে ওনার আশ্রম। আচ্ছা আচ্ছা, বিরাট আশ্রম। গুরুদেবের মাথায় পাগড়ি হচ্ছে সন্ন্যাসী তো উনি। গুরুদেবের মাথায় নাই, আমি নিগমানন্দের মাথায় যে পাগড়িটা সেটা অন্য স্টাইলের পাগড়ি। অন্য স্টাইলের পাগড়ি। হ্যাঁ, সেটাই। নিগমানন্দ দেব ম্যাক্সিমাম টাইম সাদা কাপড় পরতেন। নিগমানন্দ দেব যে সন্ন্যাসী, কিন্তু উনি পরতেন সবসময় সাদা কাপড়। হ্যাঁ, সেটাই। সাদা বস্ত্র, সাদা কাপড়। কিন্তু যদি কোথাও যেতেন, হয়তো কোনো জায়গায় কোনো সভায় যাবেন, মহাপুরুষদের সংস্রবে যাবেন, তখন তিনি তসরের পাঞ্জাবি পরতেন। তসর খুব দামি সিল্ক। দামি সিল্কের কাপড় পরতেন, দামি সিল্কের পাঞ্জাবি পরতেন, সেই রকম সিল্কের পাগড়ি পরতেন। রাজাধিরাজের মতো সাজতেন, রাজরাজেশ্বরের মতো সেজে উনি যেতেন। আর ওনাকে দেখতে খুব বড় সড়ো ছিল, বিরাট পুরুষ ছিলেন। আর আমাদের গুরুদেব ছিলেন ছোটখাটো, কিন্তু দেখতে ছিল খুব সুন্দর। আমাদের গুরুদেব দেখতে ছিল খুব সুন্দর, জ্যোতির্ময়। অত সুন্দর যে মানুষ হতে পারে, গুরুদেবকে যারা না দেখেছে তারা বুঝবে। গুরুদেবের কাছে এসে মানুষ এক দর্শনে মোহিত হয়ে যেত। মানে প্রথম দেখলে গুরুদেবকে দেখলে মোহিত হয়ে যেত সবাই, এক রূপে। গুরুদেবের রূপ এমন ছিল, এমন সুন্দর ছিল। তবে ওই মাস্টারমশাইয়ের সুকুমারবাবুর বইতে সব উল্লেখ আছে যে উনি সাধনার কোন প্রস্তাবে উঠেছে। যখন ওই নির্বিকল্প সমাধি হয়ে গেছে, উনি নেমেছেন, নির্বিকল্প সমাধিতে ফিরেছেন, তখন পাশে একটা শুকনো সন্ন্যাসী দাঁড়িয়েছে। সে বলল, তুম আভি পরমহংস বন গয়া, তুম আভি পরমহংস বন গয়া বলে সে চলে গেল। তাকে আর গুরুদেব দেখতে পাই কে সে? এসব সুকুমার বলতে লেখা আছে। এবারে কালিকানন্দ সরস্বতী সম্ভবত বারাণসী বা হরিদ্বার। কালিকানন্দ সরস্বতী ওনার আশ্রমে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন। গুরুদেবকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে ওনাকে ভালো করে নিরীক্ষণ করলেন। নিরীক্ষণ করে অধীরদাকে বললেন কি, তোমাদের গুরুদেব বহু আগে পরমহংস হয়ে গিয়েছে, বহু আগে, তোমরা ধরতে পারোনি। অধীরদা বললো, আমি ধরবো, আমি সব বুঝি। বহু আগে পরমহংস জন্মলাভ করেছেন, উনি কাউকে প্রকাশ করেন। উনি আত্মপ্রচার একদম পছন্দ করতেন না, আমাদের গুরুদেব ওখানে প্রচার করতেন।
কালিকানন্দ সরস্বতী বড় আনুষ্ঠানিকভাবে সভা সমিতি করে সাধু সন্ন্যাসী ডেকে উনি বোধহয় এটা হরিদ্বারের কুম্ভ মেলায় সমস্ত সাধুদের ডেকে কালিকানন্দ সরস্বতী ওনাকে আনুষ্ঠানিক পরমহংস দিলেন, বলে দিলেন উনি পরমহংস হয়ে গেছেন অনেক আগে, আমি শুধু ওনার আনুষ্ঠানিকভাবে ওনাকে পরমহংস উপাধি প্রদান করলাম। এটা হরিদ্বারের কুম্ভ মেলা। হারানন্দ তো একটু বেশি মাত্রায় প্রতিবাদী ছিল। হারানন্দের সঙ্গে ছোটবেলা মিশেছে তো একটু বেশি মাত্রায় প্রতিবাদী, গুরুর সঙ্গে ওটা চলে। বর্দার সঙ্গে ওরকম একদিন করেছিল, বর্দা বলে হারাই বেশি বাড়িস না, সাবধান করে দিচ্ছি তোকে। বর্দা হুঙ্কার দিয়ে বেশি বাড়ছ, বর্দা হুঙ্কার দিয়ে। গুরুদেব তো হুঙ্কার দিতেন না, গুরুদেব সবসময় মিষ্টি বাক্য, গুরুদেব কাউকে কঠোর বাক্যও বলতেন না, কাউকে যদি বকাও দিত সেটাও মিষ্টি লাগবে। শুধু বলতেন আশ্রমে আসো, আপত্তি নেই, সময় মতো আসো। ওই একটা কথা বার বলবেন, সময় মতো আসো, সময় মতো আসো, 500 লোককে প্রসাদ দেবো। কিন্তু অসময়ে আসলে প্রসাদ যে দেবো, ঠাকুর রান্নার ঠাকুর মোটে থাকে না, পলাশিতে সব দেরি করে যেত। তা গুরুদেব একদিন তার লাঠি নিয়ে তেড়ে গেছিল একদিন, মানে অসময় এসছে 1টার সময়, গুরুদেব বেরিয়ে লাঠি নিয়ে একদিন তেড়ে গিয়েছে, সব দৌড়ে কুণ্ডের দিকে দৌড় দিয়েছে। আবার উঠে এসে উপরে দেখো তো ওরা চলে না যায়, যেন ওরা যেন চলে না যায়, ওদের প্রসাদ দিয়ে। তা গুরুদেব ওই সবার মধ্যে বলতো, সভাটা মনে হলো বলতো 500 লোক জানিয়ে আসলে 500 লোক প্রসাদ পাবে, না জানিয়ে আসলে তো প্রসাদ দেবো, কিন্তু ওই রান্নার ঠাকুরের খাওয়া হয় না। ঠাকুর মশাই তারা আর আশ্রমবাসীরা খেতে পায় না, তা আশ্রমবাসীরা 3টা 4টের সময় রোজ খায়, আর রান্নার ঠাকুর পলাশিতে টেকে না, তারা খাইতে পায় না। একে তাদের মায়না দিই কম, তারা খাইতেও যদি না পায় তাহলে তো থাকবে কেন? পলাশিতে কোনো ঠাকুর টেকে না। এই যে উনি বলতেন তোমরা সব কাজ সময় মতো করো, সময় মতো করো। নাকতলায় আমি এখানে যখন সঙ্গে ঘোষণা করি, আমি তো প্রধান কর্মী, আমি ঘোষণা করি তোমরা নাকতলায় আশ্রমে গেলেই সবসময় সময় মতো নাকতলায় যাবে 10:30 11টার মধ্যে। আর যদি হাতে সব 10টার মধ্যে পৌঁছে দিতে পারো তাহলে সব মঠ মন্দির সব 11টা 11:30 বন্ধ হয়ে যায়, প্রসাদ পাবো, একটাই গেলে প্রসাদ পাবো, দর্শনাদি হবে। আর আশ্রমে গেলে যদি বিগ্রহাদি দর্শন না হয় তাহলে তার কোনো মানে থাকে না, তাহলে প্রসাদ পাইতে যাওয়া। অনেকে দুপুরবেলা যায় প্রসাদ পাইতে, সেটা তো আশ্রম যাত্রা হলো। সেটাই আশ্রম যাত্রা।